সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক উপভোগ করেছেন, আবার কখনো স্কুল অথবা কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এখানে বিতর্কে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান প্রতিযোগিতায় স্কুল এবং কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। মেধাবী সব বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আপনারা বিনোদনের পাশাপাশি জ্ঞানের দ্বারাও সমৃদ্ধ হবেন। আজকে এই প্রতিযোগিতায় বিতর্কের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে বিতর্ক করবেন তারা হচ্ছেন পক্ষ দল মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর, বিপক্ষ দল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দলে আমাদের সাথে কারা আছেন সেটা আগে দেখে নিচ্ছি। সাবিহা আক্তার সিনহা, একাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। তানজিল ইসলাম জেরিন, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। আবরার সাবিত আহমদ, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। মাহাদি মনির মৃদুল, নবম শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। ফারদিন আহমেদ, নবম শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। অর্থি রহমান, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। অহনা বিনতে সালাম, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। বিপক্ষ দলে আমাদের সাথে আছেন নাফিসা তাহসিন, দ্বাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আফফান ইবনে আনোয়ার, একাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। দেবযানী কুচি কাকুন, দ্বাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। নাজিয়া নুজহাত, দ্বাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সাবিত মোহাম্মদ নিহাল, একাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। নুজহাত তাবাসসুম গুনগুন, একাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। খাদিজা বৃষ্টি, দ্বাদশ শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সুপ্রিয় দর্শক, পক্ষ এবং বিপক্ষ দলের বিতার্কিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য তাদের সঙ্গে আছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে আমরা কথা বলবো তাদের সাথে। পক্ষ দলে আমাদের সাথে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে আছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন রিয়াজ, প্রভাষক ইংরেজি বিভাগ এবং মডারেটর বিতর্ক ক্লাব, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। স্যার, একজন বিতার্কিকের ক্ষেত্রে তার মান নাকি মানসিকতা কোনটি আসলে অধিক গুরুত্বপূর্ণ? একজন বিতার্কিকের মানসিকতাটা বিতর্কের প্রতি তার ধ্যান ধারণা, অনুরাগ, আন্তরিকতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেয় এবং এই বিষয়গুলোর মাধ্যমেই একজন বিতার্কিক তার ভয়, শঙ্কা, জড়তা এই আনুষঙ্গিক বিষয়গুলি কাটিয়ে সে একজন দক্ষ বিতার্কিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে দর্শকদের সামনে বলে আমি বিশ্বাস করি। বিপক্ষ দলে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে আমাদের সাথে আছেন শাহিনুর রহমান গাজী, শিক্ষক, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা। স্যার, আপনার কাছেও আমি জানতে চাই, বিতার্কিকের মেধা মনন নাকি মানসিকতা কোনটা আসলে একজন ভালো বিতার্কিকের জন্য বেশি গুরুত্বপূর্ণ? একজন সচেতন মানসম্মত বিতার্কিক যখন তার জ্ঞান দক্ষতা দিয়ে সমাজে একটা বার্তা দিতে পারে যা প্রজন্মকে সমৃদ্ধ করে, তাই আমি বলবো একজন মানসম্মত বিতার্কিকের সচেতন মানসিকতাই মানসম্মত বিতর্কের জন্য গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে এবং উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য আমি আমাদের আজকের এই প্রতিযোগিতার নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। আপনারা সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপন এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 19 মিনিট সময় পাবেন। এই 19 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা দুটি দল নিজেরাই নির্ধারণ করবেন। এছাড়া কোন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবেন সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হলে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক বৃন্দের সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের বিতর্কের জয় কিংবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীরকে, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসবেন জনাব রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক ও সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
এবারে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন। 1995 সালে অনুষ্ঠিত 13তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক। এছাড়াও পেশাগতভাবে তিনি একজন শিল্পোদ্যোক্তা। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক বৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। আমরা আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের বিতর্কের মূল পর্বে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের প্রথম বিতার্কিক সাবিহা আক্তার সিনহাকে। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। স্বদেশি পণ্য কিনে হই ধন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, গত সপ্তাহে আমি নিউ মার্কেট থেকে একজোড়া জুতা কিনেছিলাম, যার দাম রাখা হয়েছে 700 টাকা। ঠিক একই রকম জুতা আমার বন্ধু রিয়ানা কিনেছিল, কিন্তু জানেন তার দাম কত? তার দাম 6500 টাকা। পার্থক্য শুধু এইটুকু যে জুতার গায়ে স্টিকার লাগানো ছিল অ্যাডিডাস এবং জুতাটি ক্রয় করা হয়েছে দেশের খ্যাতনামা বিপণীবিতান বসুন্ধরা শপিং মল থেকে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বন্ধু রিয়ানার মতো অসংখ্য মানুষের বিদেশি ব্র্যান্ড নির্ভরতায় আজ স্বদেশি পণ্য অবহেলার শিকার। এমন এক প্রেক্ষাপটে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও পরিষদ। শুরুতেই বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি তা হচ্ছে মানহীনতা, মানসিকতার অভাব, স্বদেশি পণ্য ও অবহেলিত। মানহীনতা বলতে বোঝাচ্ছি কোনো একটি পণ্যের গুণগত মান গ্রাহকের কাঙ্ক্ষিত মানের তুলনায় নিম্নমুখী হওয়াকে, যা জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয় এমন পণ্যকে। মানসিকতার অভাব বলতে বোঝাচ্ছি মনস্তাত্ত্বিক ধ্যান ধারণাকে, যা একজন গ্রাহকের পণ্য কেনার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করে। স্বদেশি পণ্য বলতে বোঝাচ্ছি বিএসটিআই এর সনদপ্রাপ্ত নিজ দেশের গুণগত মানসম্পন্ন সকল পণ্যকে। এবং অবহেলিত বলতে বোঝাচ্ছি পণ্যের যথেষ্ট মান থাকা সত্ত্বেও যথাযথ মূল্যায়ন না হওয়াকে। অর্থাৎ আমরা বলছি বর্তমানে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে গুণগত পণ্যের সমারোহ লক্ষণীয়। তদুপরি এক শ্রেণীর মানুষ অর্থের দাম্ভিকতার নিজ দেশীয় পণ্যকে অবহেলা করে প্রতিনিয়ত ছুটছে বিদেশি পণ্য ক্রয়ের জন্য। এটি প্রকৃত অর্থে ঘটছে তাদের রুগ্ন মানসিকতার কারণে, মানহীনতার কারণে নয়। অর্থাৎ এই বিষয়টি আমরা সুনির্দিষ্ট 3টি ক্ষেত্রের উপর প্রমাণ করব। ক্ষেত্রগুলি হচ্ছে: 1. বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণের মানসিকতা; 2. লোক দেখানো আভিজাত্য প্রকাশের মানসিকতা; 3. বিদেশি ব্র্যান্ডের প্রতি মোহ ও নির্ভরশীলতার মানসিকতা। বাংলাদেশ পাট অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে বর্তমানে পাটের বৈশ্বিক রপ্তানি আয়ের 72% এখন বাংলাদেশের। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে সোনালী আঁশ পাট এখন আমাদের সোনালী স্বপ্ন দেখাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালে পাটকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছিলেন। পাট যে এরই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের পাট এবং পাটজাত পণ্য উন্নত হওয়ার কারণে পুরো ইউরোপের বাজার দখল করেছে। 27 অক্টোবর 2023 প্রথম আলো পত্রিকায় খবর ছাপা হয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে খোদ 22-23 অর্থ বছরে শুধুমাত্র ইউরোপের বাজারে পাট ও পাটজাত পণ্য রপ্তানি, যেমন ব্যাগ, দড়ি, বস্তা, চিকন সুতা ইত্যাদি রপ্তানি করে আয় করেছে প্রায় 113 কোটি মার্কিন ডলার। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই শিল্পে কিন্তু সারা বিশ্বে এখন আমরাই নেতৃত্ব দিচ্ছি। প্রতিপক্ষ বন্ধু যখন কিনা আমাদের দেশের উন্নত মানের পাট এবং পাটজাত পণ্য ব্যাপকভাবে উন্নত হওয়ায় ইউরোপ, আমেরিকার বাজারগুলোতে দেশীয় পণ্য ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে, অথচ আমাদের মধ্যে দেশপ্রেম না থাকা এবং উদ্ভ্রান্ত মানসিকতার কারণে আমরা দেশীয় পণ্য অবহেলা করে প্রতিনিয়ত ঝুঁকছি বিদেশি পণ্য ক্রয়ের জন্য। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই যে সার্বিক তথ্যবহুল আলোচনার মাধ্যমে আজকের বিতর্কের মঞ্চে আর কোনো সন্দেহের অবকাশই থাকে না যে আমাদের দেশের পণ্য আজ মানহীন নয়। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। অতএব এই মঞ্চে যেন প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। এবারে আমি বিপক্ষ দল থেকে প্রথম বিতার্কিক নাফিজা তাহসিনকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 4 মিনিট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা শুনছেন, উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। দুঃখজনক হলেও সত্য,
যখন মানহীনতা ও মানসিকতা নিয়ে পক্ষ দলের প্রথম বক্তা তাদের দলীয় অবস্থানের কিছুমাত্র সুবিধা গ্রহণ করার জন্য আজ মানসিকতার কোনো সুস্পষ্ট সংজ্ঞান দিয়ে গেলেন না। তিনি আজকে একটিবারের জন্য উল্লেখ করলেন না মানসিকতাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। মানসিকতা এক একজনের কাছে এক এক রকম, একটি জিনিস একটি মানুষ এক একভাবে গ্রহণ করবে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি মানসিকতাকে কিভাবে পরিমাপ করবেন তার কোনো যথার্থতা তিনি দেখিয়ে গেলেন না। পক্ষান্তরে আমরা পণ্যের মানকে অবশ্যই পরিমাপ করতে পারি, যার বিএসটিআই আছে, আইএসও সার্টিফিকেট রয়েছে, এইচবিসিসি আছে, বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে যা এগুলো নিয়ন্ত্রণ করে তদারকি করে। কিন্তু মানসিকতার এরকম কোনো পরিমাপক নেই। মাননীয় বিজ্ঞ বিচারক তারা আজকে এটিও সংজ্ঞানে সুস্পষ্ট করে গেলেন না তারা আজকে ঠিক কোন কোন জিনিসকে পণ্যের আওতায় আনছেন। বাংলাদেশের শহর নগর থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত ক্রেতা বিক্রেতা বা ভোক্তারা স্বদেশি পণ্যকে অবহেলা করছেন। তাদের এই অবহেলার পিছনে মানসিকতার চেয়ে মানহীনতাই প্রধান কারণ। এবং সেই দলীয় অবস্থান প্রমাণে আমরা আজকে বিপক্ষ দল থেকে 3টি ক্ষেত্র প্রমাণ করে যাব। 1, মানহীন স্বদেশি পণ্য ব্যবহারের পূর্ব অভিজ্ঞতায় নেতিবাচক মানসিকতা সৃষ্টি করে। 2, মানসম্মত স্বদেশি পণ্য পুরো বিশ্বে সমাদৃত। 3, সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ পণ্য ক্রয় করতে গিয়ে মানহীন স্বদেশি পণ্য অবহেলিত হয়। চলে যাচ্ছি প্রথম ক্ষেত্র প্রমাণে এবং এই ক্ষেত্র প্রমাণ করতে আমি একটি পরিসংখ্যান দিয়ে শুরু করছি। অর্থনীতিবিদ E.M. রজার্সের মতানুযায়ী 16% মানুষ যখন কোনো পণ্য বাজারে আসে তখন কিছুটা দেরি করে এবং 68% মানুষ পণ্য বাজারে আসার সাথে সাথে ক্রয় করে। ঠিক এমন একটি ঘটনা 2011 সালে যখন টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক উৎপাদিত বাংলাদেশি ল্যাপটপ দোয়েল বাজারে আসে, ঠিক তার 1.5 বছরের মাথায় 2013 সালে বিক্রিত 26,622টি ল্যাপটপ বাজার থেকে তুলে নেওয়া হয়। তার পেছনে প্রধান এবং একমাত্র কারণ ছিল প্রায় প্রত্যেকটি ল্যাপটপের হার্ডওয়্যার এবং সফটওয়্যার জনিত সমস্যা। লক্ষ্য করুন, এই 1.5 বছরে কিন্তু মানুষ দোয়েল ল্যাপটপ কিনেছে যা একটি স্বদেশি পণ্য, কিন্তু উৎপাদনগত ত্রুটি থাকার কারণে এই ল্যাপটপ বাজারে টিকে থাকতে পারে নাই। এরই মাধ্যমে ক্রেতাদের মধ্যে ধারণা হয়েছে স্বদেশি পণ্য মাত্রই দোয়েল ল্যাপটপের মতো কোন একটি মানহীন পণ্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বদেশি অর্থাৎ যে ব্যক্তি দোয়েল ল্যাপটপ একবার কিনেছে সে দ্বিতীয়বার যখন কোনো স্বদেশি পণ্য কিনতে যাবে তার তখন এই ভোগান্তির কথা মনে করবে। এর পরপরই HP, আসুস, ডেলের মতন বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ল্যাপটপ বাজার দখল করে নিয়েছে। সুতরাং এই বিষয়টি প্রমাণিত, মানহীনতার কারণেই স্বদেশি পণ্যের অবহেলার মানসিকতা সৃষ্টি হয়। কিন্তু আমার প্রিয় প্রতিপক্ষ এর সকল কিছুই জানিবেন, বুঝিবেন, সবই করিবেন, কিন্তু স্বীকার করিবেন না। অর্থাৎ মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ বিপক্ষ দল এই বিষয়টি এই বিতর্ক জেতার অবস্থা রাখছে। ধন্যবাদ সকলকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পক্ষ দলের দ্বিতীয় বিতর্কিককে ডেকে নিচ্ছি। তানজিলা ইসলাম জেরিন যুক্তি উপস্থাপন করবেন, তিনি সময় পাবেন 5 মিনিট। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। বিজ্ঞ বিচারক মণ্ডলী 7 মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের দাবায় রাখতে পারবে না। এ কথা আমাদের সাহস যোগায় যে কোনো প্রতিবন্ধকতা জয় করে সামনে এগিয়ে যাওয়ায়, আমাদের শক্তি যোগায় স্বদেশের প্রতি ভালোবাসা ও ভালো লাগার। আর তাই তো স্বদেশি পণ্য নিয়ে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা এগিয়ে চলছি দুর্নিবার গতিতে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ। বিতর্ক চলছে আর আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শুরু করতে চাই বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যের যুক্তিখণ্ডন দিয়ে। প্রতিপক্ষ বন্ধু, আপনি বলে গেলেন দেশীয় পণ্যের মানহীনতার কথা। প্রকৃতপক্ষে আপনার দেয়া তথ্যগুলো সঠিক নয়। একটি তথ্যচিত্রের মাধ্যমে তা প্রমাণ করে দিচ্ছি, লক্ষ্য করুন। 21 জানুয়ারি 2024 জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের প্রকাশিত খবর থেকে জানা যায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে খোদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাতক্ষীরাতে উৎপাদিত টাইলস নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপীয় দেশ ইতালিতে। ব্যাপক মানসম্পন্ন হওয়ার কারণে টাইলসটির চাহিদা ইউরোপ জুড়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানি করে আয় করা হচ্ছে কোটি কোটি মার্কিন ডলার। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই তথ্যচিত্রই প্রমাণ করে আমাদের দেশের পণ্য কখনোই মানহীন নয়। সুতরাং বিপক্ষ দলের দলীয় অবস্থানের কোনো গ্রহণযোগ্যতাই থাকে না।
বিজ্ঞ বিচারক মণ্ডলী, এ পর্যায়ে আমি আমার দলীয় অবস্থান অনুযায়ী দ্বিতীয় ক্ষেত্রটি ব্যাখ্যা করছি। 27 মার্চ 2023 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে 13টি পণ্যের মান ও গুণগত দিক বিবেচনায় বিশ্বের দরবারে আমরা গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। বিশ্বের মোট উৎপাদন ও রপ্তানির হিসাবে মিঠা পানির মাছ চাষে আমাদের অবস্থান তৃতীয়। আমাদের মাছ রপ্তানি হয় খোদ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সুপার শপগুলোতে। ইলিশ উৎপাদনে আমরাই বিশ্বে প্রথম। বিশ্বে উৎপাদিত মোট ইলিশের 86% আসে আমাদের থেকে, যা সারা বিশ্বের ভোজন বিলাসী মানুষের রসনা বিলাসে ব্যাপক ভূমিকা রাখছে। পাট ও পাটজাত পণ্য উৎপাদনে আমরা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি। পোশাক উৎপাদনে আমরা সারা বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছি। এছাড়া আমরা সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয়, আলু উৎপাদনে পঞ্চম, পেয়ারা উৎপাদনে চতুর্থ এবং সুস্বাদু আম উৎপাদনে আমাদের অবস্থান বিশ্বে পঞ্চম। প্রতিপক্ষ বন্ধু যখন বিশ্বব্যাপী আমাদের উৎপাদিত পণ্য প্রশংসিত, তখন হুজুগে মাতা বাঙালির কাছে এ চিত্র ভিন্ন। দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক মিস্টার বারিস এবিসি নিউজকে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে অনেক মানসম্মত পোশাক পাওয়া যায়। তিনি আরও বলেন, বাংলাদেশ অতি কম সময়ে পোশাকের অর্ডার বুঝিয়ে দিয়ে প্রমাণ করেছে তারা মানসম্মত পোশাক প্রস্তুতে ব্যাপক ক্ষমতা সম্পন্ন। তাদের পণ্য খুবই মানসম্মত। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এত সমাদৃত পণ্য যখন বিশ্বের ভাবমূর্তিকে বিশ্ববাসীর কাছে উজ্জ্বল করছে, তখন আমার দেশের হুজুগে মাতা মানসিক সমস্যাগ্রস্ত মানুষগুলোই দেশীয় পণ্যকে অবহেলা করছে। সুতরাং মানহীনতা নয়, মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত, এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হলো। আজকে এই বিতর্কের মঞ্চে আমাদের প্রস্তাবটি যেন গৃহীত হয়, তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। বিপক্ষ দল থেকে দ্বিতীয় বিতার্কিক আফফান ইবনে আনোয়ারকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সাতক্ষীরার টাইলসগুলো মানসম্পন্ন বলেই আন্তর্জাতিক বাজারে স্থান পেয়েছে, সেখানে কিভাবে পক্ষদল বলছে যে মানসিকতার কারণে সাতক্ষীরার টাইলস আর বিশ্বজুড়ে বিক্রিত হচ্ছে, এই বলে আমার বক্তব্য শুরু করছি। শুরুতে কিছু যুক্তি খণ্ডনে আসি। পক্ষদলের প্রথম বক্তা বলে গেলেন যে বিদেশি পণ্য বলেই তাদের প্রতি আমার আগ্রহ বেশি থাকে। কথাটি হলো, বাংলাদেশের তৈরি ওষুধ 157টি দেশে রপ্তানি হলেও কেন অপারেশন করার সময় আপনি ভারতে গিয়েই চিকিৎসা নেন? কারণ আপনার কাছে মনে হয় বাংলাদেশের ওষুধের মান ভালো হলেও হাসপাতালের সরঞ্জামের মান ভালো নেই। অর্থাৎ আপনার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মান দ্বারাই প্রভাবিত হয়, বরং মানসিকতা কখনো আপনাকে প্রভাবিত করতে পারে না। এরপরে তারা বাঙালিয়ানার কথা বলল। দেখুন, বাঙালিয়ানা যদি আসলে মুরগির মাংসের মধ্যে সীমাবদ্ধ হতো, তাহলে মশলার বাজারটিও ভারতের সানরাইজ বা এভারেস্টের মতো কোম্পানি ধরে ফেলতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 70% মশলার মার্কেট রাঁধুনির দখলে। কিভাবে রাঁধুনির প্যাকেটকে আপনাকে বলেছে দেখুন আমার মানসিকতা ভালো, আপনি আমাকে কিনেন না, রাঁধুনি মশলার মান ভালো দেখি আপনি মশলাটি কিনছেন এবং এরই দরুন এটি 70% মার্কেট দখল করে রেখেছে। অর্থাৎ মানের মাধ্যমেই আপনি বাজারে নিজের স্থান দখল করতে পারেন। তৃতীয়ত, তারা পাটজাত পণ্যের কথাও বললেন। আমি নিশ্চিত এই বিতর্কের বিষয়ে তারা প্রস্তুতিকালীন পুরো সপ্তাহে একটিবারও পাটের পণ্য ব্যবহার করেননি, তারা প্লাস্টিকের পণ্য ব্যবহার করেছে। কেন? কারণ পাটে পানি লাগলে দুর্গন্ধ হয়, পাট বেশি দিন টিকে না, পাটের তুলনায় প্লাস্টিক অধিক টেকসই এবং মানসম্পন্ন। এই জন্য আপনি পাটের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করছেন। অর্থাৎ আপনি মানের উপরে নির্ভর করে আপনি কোন পণ্যটি ব্যবহার করবেন, অর্থাৎ আপনার সিদ্ধান্ত এখানেও মান দ্বারা প্রভাবিত হচ্ছে। এরপরে তাদের দ্বিতীয় বক্তার বক্তব্যে আসি। তিনি আসলে অনেক বেশি বৈদেশিক মার্কেটে বাজারে কিভাবে দেশি পণ্য স্থান দখল করেছে, তিনি আসলে অনেকগুলো পণ্যের উদাহরণ দেওয়ার চেষ্টা করলেন। দেখুন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে তাদের দল শরীয়তপুর থেকে বিটিভি স্টেশনে চলে এসেছে। কিভাবে তারা এসেছে? তারা পদ্মা সেতুর মাধ্যমে এসেছে। অবশ্যই শাহ সিমেন্টের বড় প্যাকেটটি আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে বলেনি যে আমার মানসিকতা ভালো তাই আপনি আপনার পদ্মা সেতু আমার সিমেন্ট দ্বারা তৈরি করুন না, শাহ সিমেন্টের মান ভালো বলেই এটি দ্বারা পদ্মা সেতু তৈরি করা হয়েছে। অর্থাৎ মান দ্বারাই আপনার চিন্তা চেতনা এবং আপনি কোন পণ্যটি কিনবেন সেটি আসলে নির্ভর করে। এখন আমাদের দলীয় অবস্থানটি পরিষ্কার করব। মাননীয় বিচারক মণ্ডলী, আপনি যখন একটি পণ্য কিনে থাকেন, ধরে নিন আপনি আপনার বন্ধুর কথায় মানসিকতায় আপনি মানসিকতার কারণে একটি পণ্য কিনলেন, ধরে নিলাম। এরপরে ধরেন পণ্যটি ভেঙে গেল, তিনি যে নিউ মার্কেটের জুতার কথাই বললো, সেই জুতাটি যদি আজকে ছিঁড়ে যায়, আমি নিশ্চিত তিনি দ্বিতীয়বার কখনো নিউ মার্কেটে কি জুতাটি কিনবেন না, কারণ এই জুতার মান খারাপ। অর্থাৎ সেই পণ্যের প্রতি আপনার একটি ঘৃণা সৃষ্টি হয়। কেন? কারণ সেটি একটি নিম্নমানের পণ্য, অর্থাৎ নিম্নমানই আপনার মানসিকতাকে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে আমাদের দেশের মানুষ যথেষ্ট সচেতন, মানে আপনি যদি তাদের মানসিকতা নিয়ে খেলা করেন, তাদেরকে যদি ফেসবুকের ভুয়া
মার্কেটিংয়ের মাধ্যমে কম দামি পণ্য সুন্দর বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে বিক্রি করেন, বাঙালি সহজেই আর সেই ফাঁদে পা দেয় না। কারণ বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করছি এবং মানুষ আগের তুলনায় যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট পরিমাণে সচেতন। এবং এইসব ক্ষেত্রে এনশিফটের আরেকটি জরিপ উঠে আসে যে 41% ক্রেতা এখন আর অনলাইনে ছবি দেখে পণ্য কিনেন না, বরং সেটি পণ্যটি ছুঁয়ে দেখেন, পণ্যটি কয়েক সেকেন্ডের জন্য ব্যবহার করেন, এরপরেই তারা সিদ্ধান্ত নেন যে আমি পণ্যটি কিনবো নাকি কিনবো না। অর্থাৎ আপনি পণ্যের মানটিকে যাচাই করেন, আপনি কোনো ক্রেতার ভূগোল কথায় আপনি বিশ্বাস করেন না, আপনি নিজে যাচাই করে নেন যে মানটি ভালো নাকি খারাপ। অর্থাৎ আপনার পরামর্শের উপর ভিত্তি করেই একটি পণ্য অবহেলা করবেন নাকি করবেন না সেই মান দ্বারা প্রভাবিত হচ্ছে। অর্থাৎ তারা একটিবারও তাদের একজন বক্তা এটি প্রমাণ করতে পারেননি যে কিভাবে মানসিকতা একটি অনন্য এবং একক বিষয়, বরং মানসিকতা সম্পূর্ণরূপে একটি পণ্যের মানের উপর নির্ভরশীল। এই বলেই আমার বক্তব্য শেষ করছি এবং আমি 100% নিশ্চিত যে বিতর্কটি অবশ্যই বিরোধী দল জিতবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবারে আমি পক্ষ দল থেকে তৃতীয় বিতার্কিক আবরার সাবিদ আহমেদকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। হায় 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 হায়, ঘরের চালা দেখা আলাল কপালও চাপড়ায়। আলালের ভাই দুলাল বলে হিসাব আমার পাকা, মাথার ওপর গরু মার্কা মানে ঝকঝকা। বিজ্ঞ বিচারক মণ্ডলী শুনছিলেন আবুল খায়ের স্টিলের গরু মার্কা ঢেউটিনের একটি বিজ্ঞাপনের অংশ। আজ বলতে অত্যন্ত গর্ব হয় যে আজকে ঢেউটিনের বাজারে আমার দেশীয় পণ্যের রাজত্ব। আবুল খায়ের স্টিল, পিএইচপি কিংবা আনোয়ার সিমেন্ট শিটের মতো শিল্প প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর যোগান দিয়ে যাচ্ছে আমার দেশেই তৈরি উন্নত মান সম্পন্ন ঢেউটিন। অথচ প্রতিপক্ষ বন্ধুরা আজ বলে গেলেন স্বদেশি পণ্যের মান ভালো হলে কেউ নাকি আর বিদেশি পণ্য ব্যবহার করতো না। আজকে লজ্জার সাথে অত্যন্ত হতাশার সাথে এই কথা বলতে হচ্ছে যে আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হয়তো আজকের এই বিতর্কের বিষয়টিকে তিনি বুঝতে পারেননি। কারণ তিনি যে বললেন যে মানসম্মত যে পণ্যগুলোর কথা বললেন, যেমন ঔষধ, রাঁধুনি, শাহ সিমেন্ট ইত্যাদি, তিনি বললেন যে আজকে নাকি এগুলো মানসম্মত এবং তাই আমরা এগুলো ব্যবহার করছি। আমাদের বক্তব্য তো একই বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা তো তাই বলছি যে এই পণ্যগুলো আমার দেশীয় পণ্য এবং এগুলো মানসম্মত, তাই আমরা আজকে এগুলো ব্যবহার করছি। এবং আরেকটি হাস্যকর ব্যাপার হচ্ছে যে তিনি আজকে তার দলীয় অবস্থান থেকে কোনো মানহীন পণ্যের কথা তিনি বলে যেতে পারেননি, সুতরাং তার দলীয় অবস্থানের আর কোনো রূপযুক্তিকতা থাকে না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ। মার্সেল, রানার, প্রাণ, আরএফএল, বেক্সিমকো, স্কয়ার, বিএসআরএম, ফ্রেশ, ওয়ালটন ইত্যাদি কোম্পানি আজ বিশ্ববাজারে যেমনিভাবে সমাদৃত, ঠিক তেমনিভাবে আজকে তারা দেশীয় বাজারে 35% হাল ধরে রেখেছে। তথ্যসূত্র দৈনিক কালের কণ্ঠ 6 জুলাই 2023। অথচ আজকে আপনারা বলছেন আমাদের পণ্যের মান নাকি আজকে ভালো নয়। আসলে সত্যিটা কি জানেন প্রতিপক্ষ বন্ধু, আমাদের স্বদেশি পণ্যের মান ভালো নয় বলে আমরা ব্যবহার করি না, ব্যাপারটা ঠিক তা নয়। আসলে সেই ছোট্টবেলা থেকে বিদেশি ব্র্যান্ডের প্রতি অন্ধ মানসিকতা একটু বেশিই জন্মেছে বলে স্বাধীনতার 52 বছর পরেও আমরা স্বদেশি পণ্যের ওপর আজকে আস্থা আনতে পারি না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের পণ্যের গুণগত মান আজকে ঠিক যতটা না খারাপ, তার চেয়ে অনেক বেশি খারাপ আমাদের উচ্চাভিলাষী মানসিকতা। আর ঠিক এ কারণেই আমাদের স্বদেশি পণ্যের উন্নয়ন সম্ভব হচ্ছে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের উভয় বক্তাই বলে গেলেন স্বদেশি পণ্যের মান খারাপ বলে নাকি আজকে আমরা বিদেশি পণ্য ব্যবহার করি। আচ্ছা প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের দেশে তৈরি অ্যাপেক্সের জুতা বাইরের তৈরি বাটা কিংবা লোটোর জুতা থেকে ঠিক কোন অংশে খারাপ? অথবা আমাদের দেশে তৈরি যমুনা কিংবা ভিশনের ইলেকট্রনিক সামগ্রী আজকে বাইরের ওয়ারপুল কিংবা এলজির ইলেকট্রনিক সামগ্রী থেকে ঠিক কোন অংশে পিছিয়ে? আজকে আসলে আমরা পণ্য ক্রয় করার সময় আমরা গুণগত মানের সাথে আপোষ করলেও দ্রব্যমূল্যের সাথে কখনো আপোষ করতে পারি না। আর তাই তো পায়ের জুতো থেকে শুরু করে বাসার টিভি, ফ্রিজ, এসি সব কিছুতেই আমাদের পছন্দ মেড ইন চায়না, যা বেশি দিন যায় না, যার নেই কোনো ওয়ারেন্টি, নেই কোনো গ্যারেন্টি। প্রতিপক্ষ বন্ধু, এই বিতর্কের মঞ্চে জোরে না খাটে কোনো যুক্তির জোর। একবার তাকিয়ে দেখুন কুষ্টিয়ার বিআরবি বক্সের দিকে, যেখানে তাদের বহির্বিশ্বে বাৎসরিক মুনাফা মাত্র 13%, কিন্তু আমার দেশীয় বাজারে তাদের বাৎসরিক মুনাফা মাত্র 6.28%। প্রতিপক্ষ বন্ধু, আজ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে আমি শেষ করতে চাই বগুড়ার শেরপুরের টুপি পল্লীর জয়গান দিয়ে। বগুড়ার শেরপুরে উৎপাদিত বাহারি ডিজাইনের টুপি আজ রপ্তানি হচ্ছে কাতার, দুবাই, ইয়েমেন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আজ যখন কিনা আমার দেশের মানসম্পন্ন পণ্য বহির্বিশ্বে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে, তখন আমার দেশের পণ্যের গুণগত মান নেই, এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর যারা স্বদেশি পণ্যকে ফেলে অন্ধের মতো ছুটে বেড়াচ্ছে বিদেশি ব্র্যান্ডের পেছনে, তাদের প্রধান কারণ তাদের রুগ্ন মানসিকতা। সুতরাং মানহীনতা নয়, মানসিকতাই আজ স্বদেশি পণ্যের অবহেলা মূল কারণ। তাই বিতর্কের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হলেও এবং আজকের প্রস্তাবটি যাতে এই মঞ্চে গৃহীত হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। দর্শক, এবারে আমি বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক দেবযানী কুর্চি কাকনকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 6 মিনিট।
ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের দলনেতাকে দিয়ে শুরু করতে চাই। তিনি শুরুতেই বললেন আমরা সবসময় মানসম্পন্ন দেশি পণ্যের কথা বলছি, কিভাবে জানো আজকে আমরা পক্ষ দলের কথাগুলি আজকের মঞ্চে আমরা তুলে ধরছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের তিনটি ক্ষেত্র আমি তাদেরকে এবং আপনার কাছে পুনরায় বলতে চাই। আমাদের প্রথম ক্ষেত্র ছিল মানহীন স্বদেশি পণ্য ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা নেতিবাচক মানসিকতা সৃষ্টি করে, অর্থাৎ যে পণ্য মানহীন আপনি একবার ব্যবহার করেছেন, যেমন কিনা দোয়েল ল্যাপটপ, এইটি ব্যবহারের একটি পূর্ব মানসিকতা আপনার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে দোয়েল ল্যাপটপ আপনার দ্বিতীয়বার দেখলেই মনে পড়বে ওই আর্থিক ভোগান্তির কথা যা কিনা আপনার 2013 সালে হয়েছিল। আমাদের দ্বিতীয় ক্ষেত্র ছিল সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ পণ্য ক্রয় করতে গিয়েই মানহীন স্বদেশি পণ্য অবহেলিত হয়, অর্থাৎ সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ মানদণ্ডের দিক থেকে শ্রেষ্ঠ পণ্যটি ক্রয় করতে যেই আমাদের মানহীন যে স্বদেশি পণ্যগুলো আছে সেগুলো অবহেলিত হয়। এবং আমাদের তৃতীয় ক্ষেত্র ছিল মানসম্মত স্বদেশি পণ্য পুরো বাংলাদেশ কেন সমগ্র বিশ্বেই সমাদৃত, অর্থাৎ আমরা আজকে মানসম্পন্ন যে সকল স্বদেশি পণ্য রয়েছে তা কিভাবে আমাদের দেশে সমাদৃত সেটি আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আপনার কাছে উপস্থাপন করেছিল। আজকের বিতর্কে আমরা কখনোই এটি উল্লেখ করছি না যে বাংলাদেশে থাকা প্রত্যেকটি স্বদেশি পণ্যে অত্যন্ত পরিমাণের মানহীন। আপনি কখনোই অ্যাপেক্সের জুতা, সম্রাটের জুতা এবং বাটার জুতার তুলনা করতে পারবেন না, মানের দিক থেকে তারা একে অপরকে টেক্কা দিয়ে চলে। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী যে সকল পণ্য মানহীন, সেই মানহীন নেতিবাচক মানসিকতা এবং ব্যবহারের পূর্ব অভিজ্ঞতায় আপনাকে ভিতর থেকে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে বলে যে পরবর্তীতে আর ওই মানহীন জিনিস দ্বিতীয়বার ক্রয় করুন, এবং তার কারণে কিছু সংখ্যক যা কিনা আদতেই মানহীন তা আপনার সমাজ থেকে অবহেলিত হয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী সরাসরি চলে যাচ্ছে আমার মূল বক্তব্যে। আজকের বিতর্কে আমি শুরুতেই যে ঘটনাটি উপস্থাপন করতে চাই তা আজকে আমার সাথে সারাদিন ঘটেছে। আমি যখন প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার জন্য তাকাই তখন সবার প্রথমে যে জিনিসটির দিকে আমার চোখ যায় সেটি হচ্ছে আমার ঘরে থাকা ফ্যান, যা কিনা ভিশন কোম্পানির একটি ফ্যান। আমি আলো জ্বালাই ক্লিকের একটি এলইডি বাল্ব। সকালের নাস্তায় আমার প্রাণের ফলের রস খুবই পছন্দ। এমনকি আজকে যখন আমি বিতর্কের স্ক্রিপ্ট তৈরি করেছি এই কাগজটি বসুন্ধরা কোম্পানির অফসেট পেপার এবং যে কলমটি ব্যবহার করেছি যা কিনা ম্যাটাডর পিন পয়েন্ট কলম, যা কিনা সকল কিছুই দেশি পণ্য। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী আশ্চর্যজনক হলেও সত্য, আজকে যখন রূপসজ্জা কক্ষে আমাকে নিয়ে যাওয়া হলো আমার চুল বাঁধার জন্য, আমি দেখলাম সেখানে থাকা প্রত্যেকটি প্রসাধনী ইউরোপে এবং আমেরিকার বিভিন্ন ধরনের ব্র্যান্ডের, যা কিনা নামি দামি এবং প্রচুর পরিমাণ আকাশ ছোঁয়া তার দাম। কিন্তু তার ভিতরে আমি তিনটি দেশি পণ্য খুঁজে পেয়েছি। প্রথম পণ্যটি মেলিমের পেট্রোলিয়াম জেলি, দ্বিতীয় পণ্যটি স্যান্ডেলিনা ট্যালকম পাউডার এবং চতুর্থ পণ্যটি ছিল কোনো ধরনের একটি পমেড যার সম্পর্কে আমার সঠিক ধারণা নেই। কিন্তু এই তিনটি পণ্য দেখার পরে আমি আসলে বুঝতে পেরেছি মানসম্পন্ন স্বদেশি পণ্য বাংলাদেশের সকল জায়গায় সমাদৃত, এই জিনিসটা আমার কাছে প্রমাণিত হয়েছে। এবং দ্বিতীয় যে জিনিসটি প্রমাণিত হয়েছে সেটি হচ্ছে রূপসজ্জা কক্ষে কেন আসলে সকল বিদেশি পণ্য রয়েছে, কেন বিদেশি পণ্য রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাকে উল্লেখ করব 2015 সালে যখন ডিউ ক্রিমের মতো বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রসাধনী অর্ধশত নারীকে ত্বকের ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত করেছিল। ঠিক এই কারণে বাংলাদেশের প্রসাধনী মার্কেট অত প্রসিদ্ধ নয়, কিন্তু খাতা, কলম, প্লাস্টিক পণ্য, বেস্ট বাই, অ্যাপেক্সের মতো কোম্পানিগুলোর দিকে আপনি দেখলেন এগুলো কিন্তু আপনার সমগ্র দেশে সমাদৃত। আজকে বিপক্ষের প্রথম বক্তা বললেন তার বাড়িতে একটি ওয়ালটন টেলিভিশন আছে, কথাটি বলতে তিনি লজ্জা পান। আজকে বিটিভিতে ঢোকার সাথে সাথে আমি প্রথম যে তিনটি টেলিভিশন দেখতে পেয়েছি, তিনটি টেলিভিশনে কিন্তু ওয়ালটন পণ্যের, এবং আমরা ওয়ালটন পণ্য নিয়ে গর্ববোধ করি। বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে আমাদের দেশের সবথেকে বড় একটি জায়গা হচ্ছে আপনার কাপড় এবং শাড়ির জায়গাটি। তারা আজকে বললেন যে বিভিন্ন ধরনের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের বক্তব্য দেন সেখান থেকে তারা অনেক তথ্য উপস্থাপন করেছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমি কোনোদিনও কাউকে জামদানি শাড়িকে অবহেলা করতে দেখিনি। ঠিক কোন কারণে আমি আজকে জামদানি শাড়িকে অবহেলা করতে দেখিনি আমার পক্ষ দলের কাছে প্রশ্ন, কেননা জামদানি শাড়ি মানসম্মত, বিশ্ববাজারে সমাদৃত। মাননীয় প্রধানমন্ত্রীর এক একটি জামদানি শাড়ি দেখলে আমারও ইচ্ছা হয় একদিন বড় হয়ে সে সকল জামদানি শাড়ি আমি পরবো। অর্থাৎ মানসম্পন্ন পণ্য আমরা সকলেই চাই, মানহীন পণ্য যখন আমাদের সামনে চলে আসে সেই মানহীন পণ্য আমরা চাই না। অর্থাৎ আজকে মানহীনতা মানসিকতাকে প্রভাবিত করে এবং মানহীনতা প্রথমে আসে, মানসিকতা পরে। এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। বিষয়টিকে নিয়ে উভয় দলের বিতার্কিকরা নিজ নিজ জায়গা থেকে যুক্তিতর্কের উপস্থাপন করেছেন। এবারে পরস্পরের যুক্তি খণ্ডনের পালা। পক্ষ দল থেকে আমি প্রথমে এই যুক্তি খণ্ডনের জন্য ডেকে নিচ্ছি বিতার্কিক আবরার সাবিদ আহমেদকে। তিনি সময় পাবেন 3 মিনিট। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আর জন্মভূমির এই ঋণ
ঠিক ততদিন শোধ হবে না যতদিন আমরা বিদেশি পণ্যের আগ্রাসন রুখে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বদেশি পণ্য ব্যবহারে সচেতন হব। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ আজকে এই বিতর্কের মঞ্চে আমাকে যুক্তি খণ্ডন পর্বে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্কের মঞ্চে আমরা 6 জন বিতার্কিক বক্তব্য রেখেছি একটি বিষয়কে কেন্দ্র করে, যে স্বদেশি পণ্যের অবহেলার কারণ মানহীনতা নাকি মানসিকতা। প্রতিপক্ষ বন্ধুরা আজকে স্বদেশি পণ্যের মানহীনতা নিয়ে কথা বলেছেন, কিন্তু আজকে খুব হতাশ আমরা যে তারা তাদের বক্তব্যের কোনো একটি অংশেও তারা আজকে কোনো সুনির্দিষ্ট মানহীন পণ্যের কথা তারা আজকে বলে যেতে পারেননি। তারা মানহীন পণ্য হিসেবে শুধুমাত্র দোয়েল ল্যাপটপের কথা বলে গেলেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, একটি পণ্যের মানহীনতা দিয়ে সমগ্র দেশের পণ্যকে মূল্যায়ন করা আজকে সম্পূর্ণ অযৌক্তিক। আজকে অতি প্রত্যাশায় আজ আমরা হতাশ, কেননা তারা তাদের বক্তব্যে সত্য এবং শুদ্ধতার চর্চা তো করেনি, বরং তারা যথেষ্ট যুক্তি এবং তথ্যচিত্র উপস্থাপনে ব্যর্থ হয়ে এই বিতর্কের মঞ্চে ধোঁয়াশার সৃষ্টি করেছেন। আজ বিপক্ষ দলের তৃতীয় বক্তার বক্তব্য পুরো অংশ জুড়ে ছিল যে স্বদেশি পণ্যে নাকি ভেজাল ভেজাল এবং ভেজাল, অথচ তার বক্তব্য আজকে সম্পূর্ণ ভেজাল মিশ্রিত একটি বক্তব্য। প্রতিপক্ষ বন্ধু, ভেজাল তো আজ বিদেশি পণ্যের ক্ষেত্রেই বেশি হচ্ছে। একটি তথ্যচিত্রের মাধ্যমে আপনার যুক্তির অগ্রহণযোগ্যতাকে প্রমাণ করছি। 17 ডিসেম্বর 2023 ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঢাকার বিভিন্ন কারখানায় তৈরি হয় বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহৃত ভেজাল পণ্য। আপনাদের মতো যারা বিদেশি ব্র্যান্ডের অন্ধমোহে আচ্ছন্ন, তারাই এসব পণ্য ব্যবহার করছেন এবং প্রতারিত হচ্ছেন। সুতরাং বাজারে আমার দেশীয় কোনো পণ্য আজকে নকল হচ্ছে না, এবং যদি তা হয়েও থাকে তবে তা বিএসটিআই অনুমোদিত নয়, এবং যদি যেই পণ্য আজকে বিএসটিআই অনুমোদিত নয় সেগুলো আমার স্বদেশি পণ্যের আওতায় পড়ে না। এবং নকল পণ্য কিনে যারা আজকে প্রতারিত হচ্ছেন তাদের একমাত্র কারণ তাদের অন্ধ অনুকরণপ্রিয় মানসিকতা। অর্থাৎ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে যখনই আমরা প্রযুক্তি নির্ভর পণ্য সামগ্রীর কথা বলেছি, সেখানে আমরা দেখেছি যমুনা, ওয়ালটন, ভিশনের সামগ্রী স্বনির্ভর এবং বিশ্বে সমাদৃত। আজকে যখনই খাদ্য সামগ্রীর কথা বলেছি, আমার দেশের খাদ্য সামগ্রী প্রাকৃতিকভাবে সমৃদ্ধ, এবং যখনই বলেছি তৈজসপত্র, দৈনন্দিন সামগ্রীর কথা, তখন আমাদের পণ্য আজকে বহির্বিশ্বে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে। সুতরাং একথা আজ সুস্পষ্টভাবে প্রমাণিত যে স্বদেশি পণ্যসমূহ আজ স্বয়ংসম্পূর্ণ এবং মানসম্পন্ন, এবং যারা আজকে স্বদেশি পণ্য অবহেলা করে ছুটছে বিদেশি ব্র্যান্ডের পিছনে, তাদের পেছনে দায়ী তাদের অন্ধ রুগ্ন মানসিকতা। সুতরাং আজকের এই বিতর্কের মঞ্চে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এবারে বিপক্ষ দল থেকে পক্ষ দলের উত্থাপিত সকল যুক্তি তর্ককে খণ্ডনের জন্য আসবেন বিতার্কিক আফফান ইবনে আনোয়ার। তিনি সময় পাবেন 4 মিনিট। আমি কয়েক বছর আগেও বিটিভি স্টুডিওতে এসেছিলাম আমার বন্ধুর সাথে। বন্ধু আমাকে তার কয়েকটি ছবি তুলতে বললো। আমি তাকে বললাম, বন্ধু আমার ক্যামেরা আসলে খুব একটা ভালো না, কিন্তু আমার চোখের ক্যামেরাতে তোর খুব সুন্দর ছবি রয়েছে। এরপর বন্ধু আর আমার সাথে কথা বলেনি। আমি বন্ধুকে আবার জিজ্ঞেস করলাম, বন্ধু তুই আমার সাথে কথা বলা কেন বন্ধ করলি? বন্ধু আমাকে বলল, তোর ক্যামেরার মান ভালো না, তোর মনের মান যতই ভালো হোক। এখন আমরা এটাই বলতে চাই যে আপনার সিম্ফনির 108 মেগাপিক্সেল থাকা সত্ত্বেও, আপনার ওয়ালটনের স্মার্টফোনেও 108 মেগাপিক্সেল থাকা সত্ত্বেও কেন আপনি আইফোনের সেই 12 মেগাপিক্সেলের পিছনে ছুটে চলেন? কারণ সেই 12 মেগাপিক্সেল নিজের মান ধরে রাখতে পেরেছে, কিন্তু সেই 108 মেগাপিক্সেল নিজের মান ধরে রাখতে পারেনি। তাদের তৃতীয় বক্তা, তাদের দলনেতা যুক্তি খণ্ডনে সেটি বললেন যে আমরা আসলে কোনো মানহীন পণ্য চিহ্নিত করিনি, কিন্তু আমরা পুরো গঠনমূলক বক্তব্যে আমরা বলেছি দোয়েল ল্যাপটপের কথা, আমরা বলেছি চিংড়ির কথা, আমরা বলেছি ডিউ ক্রিমের কথা, যার কারণে মানুষের স্কিন ক্যান্সারের মতো রোগ হচ্ছে। আমরা অনেকগুলো মানহীন পণ্যের কথা বলছি, কিন্তু তিনি তাদের মুখস্থ করা বক্তব্যই আমাদের দিয়ে গিয়েছেন, কোনো ধরনের যুক্তি খণ্ডন করেননি। বিতর্ক একটু বোঝার চেষ্টা করুন মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী। তারা মানসিকভাবে প্রস্তুত, তারা বিতর্কটি জিতবেন, তারা মানসিকভাবে বেশ শক্ত, কিন্তু তাদের বিতর্কের মান যদি ভালো না হয় তারা কখনো বিতর্কটি জিততে পারবেন না। অর্থাৎ আপনার মানসিকতা থেকে বিতর্কের মানই আপনাকে বিজয় এনে দিতে পারবে, অর্থাৎ মানও এখানে মুখ্য ভূমিকা পালন করছে। সর্বশেষে বলতে চাই, এতগুলো পণ্যের মধ্যে যে এত ধরনের তারতম্য, আপনি নেটফ্লিক্সে যখন চিন্তা করেন, আপনি নেটফ্লিক্স বা কোনো ধরনের চ্যানেলের কথা যখন চিন্তা করেন, আমি নিশ্চিত নেটফ্লিক্স প্রায় এই 7 বিলিয়ন জনগণের মানসিকতা সম্পর্কে জানে না। কোনো টিভি চ্যানেল বলতে পারবে না তার প্রত্যেকটি দর্শকের কার মানসিকতা কেমন। এখানে যে আমরা 14 জন 2 দলে বিতর্ক করছি, এক একজনের মানসিকতা এক এক রকম। আপনার কোম্পানি কয়জনের মানসিকতা দেখবে? সকলের মানসিকতা কোম্পানি দেখতে পারবে না। কিন্তু মান একটি সার্বজনীন বিষয়। যখন একটি চ্যানেলে একটি মানসম্মত সিনেমা দেখানো হবে, এই 14 জন বিতার্কিক একত্রে সেই সিনেমা হলে গিয়ে সেই মুভিটি দেখবে। অর্থাৎ 14 জনের মানসিকতা খারাপ হলেও মান একটি সর্বজনীন বিষয়, এবং এই সার্বজনীন বিষয়ের কারণে এই বিতর্কটি অবশ্যই বিরোধী দল জিতবে। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সকল দর্শকদের।
উভয় দলের চমৎকার বিতর্ক আমরা উপভোগ করলাম। এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল থেকে শ্রদ্ধেয় বিচারক প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন উভয় দলকে একটি করে প্রশ্ন করবে এবং উভয় দল থেকে নির্বাচিত একজন বিতার্কিক সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য 2 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। চমৎকার একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। প্রথমেই আমি পক্ষ দলকে একটি প্রশ্ন করব। তোমরা বলেছ যে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। তাই যদি হয় তাহলে আমাদের মানসিকতা স্বদেশি পণ্যের প্রতি আকৃষ্ট করতে আমরা কি করতে পারি? অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রশ্নোত্তর পর্বে আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের প্রতি আপনার করা প্রশ্নটি ছিল আমাদের মানসিকতা স্বদেশি পণ্যের প্রতি আকৃষ্ট করতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে আমার স্বদেশি পণ্য ব্যাপক সমাদৃত এবং অত্যন্ত মান এবং গুণগত মানে সম্পন্ন হওয়ার কারণে তা বহির্বিশ্বে আজকে ব্যাপক সমাদৃত এবং ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে। তাই যে সকল পণ্য আজকে আমার বহির্বিশ্বে সমাদৃত হচ্ছে এবং ব্যাপক সুখ্যাতি অর্জন করছে তা আমাদের উচিত আমাদের জনগণের সামনে উপস্থাপন করা, আমাদের জনগণকে জানানো যে হ্যাঁ আজকে আমরা পণ্যের স্বয়ং সম্পূর্ণ, আজকে আমাদের পণ্যে কোনো গুণগত মানে আমাদের কোনো সন্দেহ প্রকাশের কোনো অবকাশ নেই। তবেই না আমাদের জনগণ আজকে আমাদের গুণগত মান সম্পন্ন পণ্য সম্পর্কে জানতে পারবে এবং তা ব্যবহারে তারা সচেতন হবে। এবং দ্বিতীয়ত, যে সকল পণ্য আজকে ভেজাল মিশ্রিত হচ্ছে সেই সকল নকল পণ্য আজকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয়। সুতরাং সেই সকল মানহীন পণ্যের পরিমাণ আমার দেশের আমার স্বদেশি পণ্যের গুণগত মানসম্পন্ন পণ্যের তুলনায় খুবই সংকুচিত, খুবই কম পরিমাণে। কিন্তু তবুও যেই সকল পণ্য আজকে নকল হচ্ছে সেই সকল পণ্য আজকে বিএসটিআই অনুমোদিত নয়, সুতরাং সেগুলো আমার পণ্যের আওতায় পড়ে না। তাই সেই সকল পণ্যকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জব্দ করতে হবে এবং সেই সকলকে আজকে বিএসটিআই অনুমোদন দেওয়ার পূর্বে আজকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে তাদের গুণগত মান আজকে ঠিক আছে কিনা। এবং আজকে যে মানহীন পণ্য আজকে আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে সেগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে ছড়িয়ে পড়েছে, সুতরাং তা আজকে কোনো বৃহৎ পরিসরে বৃহৎ আকার ধারণ করতে পারেনি। তাই আজকে সেগুলোকে অঙ্কুরে বিনষ্ট করতে হলে আমাদেরকে মানসিকভাবে সচেতন হতে হবে। এখানেও কিন্তু আমাদের মানসিকতাটাই মুখ্য, পণ্যের মানহীনতা কিন্তু আজকে এখানে মুখ্য নয়। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্কের মঞ্চে বিস্তর যুক্তি, তথ্য, প্রমাণ এবং উপাত্ত দিয়ে আজকে আমরা এটাই প্রমাণ করতে সক্ষম হয়েছি যে পণ্যের মানহীনতা নয় বরং মানসিকতার অভাবে আজকে স্বদেশি পণ্য অবহেলিত, এবং তা আজকের এই বিতর্কের মঞ্চে অত্যন্ত সুস্পষ্ট এবং যৌক্তিকভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আজকের এই বিতর্কের মঞ্চে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি রেখে আমি আমার প্রশ্নোত্তর পর্বের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এবার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, পণ্যের মান উন্নয়নে ও নিয়ন্ত্রণে আমরা কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারি? অর্থাৎ এটা কি আমরা বাজার ব্যবস্থার প্রতিযোগিতার উপরই ছেড়ে দেব, নাকি সরকার কোনো কার্যকরী প্রণোদনামূলক নীতিমালা প্রণয়ন করবে? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটি ছিল পণ্যের মান উন্নয়ন ও নিয়ন্ত্রণে কি কার্যকরী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি, বাজার ব্যবস্থাপনা নাকি সরকার প্রণোদনা? আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমার দলের দিক থেকে যে উভয় বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটি প্রথমে দরকার সেটি হচ্ছে সরকারের বেশি প্রণোদনা। কেন প্রয়োজন? যখন আপনার সরকার কর্তৃক অধিক পরিমাণে প্রণোদনা আমরা পাবো তখন আসলে আমাদের দেশের যে শ্রমিকরা এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য বা বিভিন্ন ধরনের খাবারের পণ্য তৈরি করছে, এই প্রণোদনার মাধ্যমে আমরা শ্রমিকদেরকে ভালো রাখতে পারবো, অর্থাৎ তাদের মজুরি আমরা ভালোভাবে দিতে পারবো এবং তাদের জীবন জীবিকার মান আমরা উন্নতি করতে পারবো। আমরা মনে করি যখন আসলে আপনি শ্রমিককে ঠিকঠাকভাবে তার মজুরি দেবেন তখন তার কাজের প্রতি অধ্যবসায় আসবে এবং তখন আপনার পণ্য অনেক ভালো হবে। সরকারের প্রণোদনা বেশি দেওয়ার মাধ্যমে এবং সরকারের একটি ব্যবস্থাপনার মাধ্যমে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটি দিক চলে আসে, যেখান থেকে সরকারের একটি মনিটরিং ব্যবস্থা থাকে সরকারের প্রণোদনার মাধ্যমে। এই মনিটরিং ব্যবস্থা থাকলে সেখানে কোনো দুর্নীতি বা অপব্যবহার বা ক্ষতিকারক পণ্যের মিশ্রণ বা কোনো ধরনের কোনো অসাধু ব্যবসায়ীর হাত যাতে না আসে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে পারবো, কারণ সরকার একক এবং সরকার সকলের জন্য সমান। পক্ষান্তরে বাজার ব্যবস্থাপনা কেন পরে আসছে? আমরা মনে করি বাজার ব্যবস্থাপনা পরে আসছে ঠিক এই কারণে, কেননা বাজারের ভিতর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে এবং অসুস্থ একটি প্রতিযোগিতা রয়েছে। যে অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে হয়তো বা একটি প্রকৃত স্বদেশি পণ্য হারিয়ে যেতে পারে। একটি অসাধু ব্যবসায়ের জিনিসকে আপনি যে কোনোভাবেই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সাধারণ জনগণের কাছে বিকিয়ে দিতে পারেন। সাধারণ জনগণ ভুলবশত সেগুলো কিনে ক্ষতির সম্মুখীন হতে পারে, স্বাস্থ্যগত এবং বিভিন্ন ধরনের ক্ষতি। আমরা মনে করি অসুস্থ প্রতিযোগিতা
প্রতিযোগিতার জায়গা থেকে একটি উপরিমহলের নজর প্রয়োজন, যে উপরিমহল আমাদেরকে প্রণোদনা দেবে এবং সর্বসময় ব্যবস্থাপনা করবে এবং তার মাধ্যমে আমরা পণ্যের মান উন্নয়ন করতে পারবো এবং সামগ্রিকভাবে তা বাজারে নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি বিতর্ক আজকে আমরা সবাই উপভোগ করেছি। অত্যন্ত সমসাময়িক এবং বাস্তবিক বিষয় নিয়ে আজকে বিতর্কের লড়াই হয়েছে। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতিমধ্যে তাদের বিচার কার্য শেষ করেছে এবং তাদের রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের বিতর্কের ফলাফল জানতে পারবো। তবে ফলাফল জানবার আগ মুহূর্তে আজকের এই বিতর্কের বিষয়টিকে এবং সার্বিক বিতর্ক আয়োজনটিকে মূল্যায়ন করবার জন্য অনুরোধ করব আমাদের বিজ্ঞ বিচারক জনাব রথীন্দ্রনাথ দত্তকে। পক্ষদল নিয়ে যদি আমি বলি, তারা তিনজন বিতার্কিক তাদের বিষয়টিকে কিন্তু সাজিয়ে নিয়েছে এবং একটি মালার মতো একটি ধাপের পরে আরেকটি ধাপ, একটি ধাপের পরে আরেকটি ধাপ। এটা হলো একটা টিম ওয়ার্কের কাজ, যে কাজটি তারা সুন্দরভাবে বলেছে। প্রথম বক্তা দুইটা বাজার দিয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু ভালো সংজ্ঞা দিলেও হঠাৎ কেন সে একটু ইমোশনাল হয়ে পড়েছে আমি জানি না। কারণ ইমোশনাল হওয়ার কিছু নেই, কারণ স্বাভাবিক গতিতে বলে যাওয়াটাই আমাদের কাজ। এটা ক্রিকেটে ব্যাটিং করার মতো, আমি ব্যাট করে যাব, একটা পর্যায়ে গিয়ে রেজাল্ট আসবে। শেষ বেলায় তারা তিনজনই বলেছে তাদের প্রস্তাব গৃহীত হতে হবে। এখন প্রস্তাব কোনটা গৃহীত হতে হবে আমরা তিনজনও তো আলোচনা করে সিদ্ধান্ত নেই নাই। যার যার নাম্বার দিবে, তিনটা নাম্বার যোগফল করে ব্যালটের মাধ্যমে রায় হবে। প্রস্তাব কি গৃহীত হবে সে ব্যাপারে তোমাদের কোনো কিছু বলার দরকার নেই। তাদের দ্বিতীয় বক্তা সে বলেছে সে কনফিডেন্টলি সে বাংলাদেশের সাতক্ষীরা টাইলসের কথা বলেছে যে টাইলস বিদেশে রপ্তানি হয়, কিন্তু টাইলস কতটুকু রপ্তানি হয়, কয় টাকার টাইলস বিদেশে রপ্তানি হয়, কোন দেশে রপ্তানি হয়। শুধু টাইলস রপ্তানি দিয়ে তো সকল পণ্যের মানের কথা বলা যাবে না। এই রপ্তানির ক্ষেত্রে যে পাট রপ্তানি হচ্ছে সেটি শুধু আমাদের স্থানীয় ভাবে উৎপাদিত, কিন্তু গার্মেন্টসের যে র মেটেরিয়াল সেটা কতটুকু আমরা আমদানি করে সেলাই করে শুধু পাঠাচ্ছি, সে বিষয়টি বলতে পারলে, তথ্যসূত্র দিতে পারলে আরও ভালো হতো। এবং বিদেশে আমাদের অনেক পণ্য উৎপাদনে আমরা কোন অবস্থানে আছি, মাছ উৎপাদনে কত, সবজি উৎপাদনে কত, এটা বড় ব্যাপার নয়। কারণ হচ্ছে যে বাংলাদেশে মাছ এবং সবজি কিংবা অন্যান্য পণ্য আমরা আমদানি করার সুযোগ দিই না বলে, প্রয়োজন পড়ে না বলে আমরা ওই পণ্যটি ভোগ করছি। কিন্তু যেটি আমদানি করার সুযোগ রয়েছে সেখানে বিদেশি পণ্য রেখে আমরা স্বদেশি কোন পণ্য ব্যবহার করছি এমন তথ্য দিলে ভালো হতো। তৃতীয় বক্তা সে খুবই ভালো করেছে, বরাবরই ভালো করে, আগেও দেখেছি আজকেও ভালো করেছে। সে বলেছে আমাদের দেশ দীর্ঘদিন বিদেশি দ্বারা শাসিত হওয়ার কারণে বিদেশি পণ্যের প্রতি আমাদের একটি আসক্তি চলে এসেছে। রসুনের খোসার মতো কাপড় আমরা পছন্দ করি, এই ধরনের বিষয় সে বলেছে। পপকর্নের সাথে কোকা কোলা ছাড়া আসলে হলিউডের মুভি জমে না, চমৎকার একটি উদাহরণ এখানে এসেছে। এবং বলেছে আমাদের দেশের মানুষের মানসিকতা এবং হীনমন্যতা আছে বলেই আমরা স্বদেশি পণ্য ব্যবহার করছি না। এইদিকে যদি আমি তাকাই, আমি বলবো আজকের টিমওয়ার্ক আরও ভালো করার সুযোগ ছিল। এবং আমার দৃষ্টিতে তৃতীয় বক্তা যত সুন্দর বলেছে, যত সুন্দর মালা গেঁথেছে, মার্কেটিংয়ের সংজ্ঞার আলোকে তারা তাদের যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করেছে এবং মানসম্পন্ন না থাকার কারণে দেশি পণ্য ওয়ালটন সহ অন্যান্য যেগুলো পণ্য বাংলাদেশে বাজার পাচ্ছে না সে ব্যাপারে তারা সুন্দরভাবে বলার চেষ্টা করেছে। কিন্তু সময় যে শেষ করতে হবে, সময়ের আগে যে বসা যাবে না, সে বিষয়টি তাদের প্রথম এবং দ্বিতীয় বক্তা আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল। যাই হোক, আমি যেটা মনে করি যে আমাদের দেশের যে সকল পণ্য বিদেশে রপ্তানি হয় সেগুলো পণ্য আন্তর্জাতিক যে অ্যাক্রেডিটেশন বোর্ড রয়েছে তাদের অনুমোদন প্রাপ্ত। যেমন ওষুধের ক্ষেত্রে ইউএস FDA অনুমতি প্রাপ্ত, তাছাড়া কোনো ওষুধ আমরা রপ্তানি করতে পারি না। আর আমরা যে খাদ্যপণ্য রপ্তানি করি তার অধিকাংশই প্রবাসে বাঙালি যারা আছে তারাই ভোগ করে থাকে। তার মানে হচ্ছে মানহীনতাও যেমন সমস্যা, মানসিকতাও সমস্যা। যাই হোক, সর্বোপরি বিতর্ক অনেক ভালো হয়েছে। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অর্থাৎ আজকের এই চমৎকার বিতর্কের ফলাফল জানবার পালা। আমি ইতিমধ্যেই বলেছি আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ তাদের রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। সংখ্যাগরিষ্ঠ বা সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে দলের পক্ষে থাকবে সে দলই হবে আজকের বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হবে। আমি ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, বিতর্কের ফলাফল আমার হাতে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই আজকে আমরা দেখেছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে। সবুজ ব্যালটের মাধ্যমে জানা যাবে কোন দল হতে যাচ্ছে বিজয়ী দল এবং লাল ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক কে হতে যাচ্ছেন। আমি এক এক করে ব্যালটগুলো খুলছি। আমার প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলের নাম মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। মাত্র একটি ব্যালট দেখেছি, এখনো আরো দুটো ব্যালট বাকি আছে। দেখা যাক দ্বিতীয় ব্যালটে কোন দলের নাম আসে। আমার দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল হয়েছেন বা বিজয়ী দল হয়েছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দুটি দলই যেহেতু একটি একটি ব্যালট পেয়েছে, বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি একটি লড়াই। তৃতীয় ব্যালটটি নির্ধারণ করে দিতে পারে আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ দল কোন দল। সবার মধ্যেই উৎকণ্ঠা বিরাজ করছে। তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল যারা হচ্ছেন তাদেরকে অভিনন্দন অবশ্যই, এবং দলটির নাম হচ্ছে আজকের বিষয়ের পক্ষের দল মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। অর্থাৎ দর্শক, আজকে দুটো ব্যালট পেয়ে বিজয়ী দল হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। অনেক অনেক অভিনন্দন আপনাদের। দর্শক, এবারে আমরা জানবো আজকে এই সকল বিতার্কিকদের মাঝখান থেকে শ্রেষ্ঠ বিতার্কিক কে হচ্ছেন। প্রথম ব্যালট অনুযায়ী আজকের এই বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষ দলের তৃতীয় বক্তা দেবযানী কুর্চি কাকন। শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে দ্বিতীয় ব্যালটে যে বিতার্কিকের নাম নির্বাচিত হয়েছে সে নামটি হচ্ছে পক্ষ দলের তৃতীয় বক্তা আবরার সাবিদ আহমদ। অর্থাৎ দর্শক, শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা দেখছি হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে। অর্থাৎ একটি ব্যালট গিয়েছে পক্ষ দলের ক্ষেত্রে, পক্ষ দলের বিতার্কিকের ক্ষেত্রে, এবং আরও একটি ব্যালট গিয়েছে বিপক্ষ দলের বিতার্কিকের ক্ষেত্রে। তৃতীয় ব্যালটটি হয়তো নির্ধারণ করে দিতে পারে আজকে শ্রেষ্ঠ বিতার্কিককে, অথবা এই ব্যালটে অন্য কোনো বিতার্কিকের নামও চলে আসতে পারে। এবং তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে দেবযানী কুর্চি কাকন। অর্থাৎ দর্শক, দুটি ব্যালট পেয়ে আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের বিতার্কিক দেবযানী কুর্চি কাকন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। সুপ্রিয় দর্শক, মানসম্মত সমাজ গঠনে এবং সঠিক মানসিকতার তরুণ প্রজন্ম গঠনে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা রয়েছে। আর সেই লক্ষ্যেই বাংলাদেশ টেলিভিশন বহু বছর ধরে আয়োজন করে যাচ্ছে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। আজকের আয়োজন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে এবং একই সাথে আপনারা জ্ঞান অর্জন করেছেন। আজকের মতো জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।